আয়রন, তারপরে হচ্ছে তোমার নিকেল, হ্যাঁ, নিকেল, ভ্যানাডিয়াম, টাইটানিয়াম, এই যে ধাতুগুলো আছে এই ধাতুগুলো কিন্তু অসংখ্য বিক্রিয়াতে প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। তো প্রভাবক কেন লাগে? আমরা ইন্ডাস্ট্রিতে যেমন হচ্ছে যে অনেক রিয়েকশনের মাধ্যমে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট হচ্ছে যে বানাই, তখন যেই বিক্রিয়ার মাধ্যমে আমরা প্রোডাক্টটা বানাই তো বিক্রিয়ার গতি হচ্ছে যে অনেক কম থাকে, স্পিড অনেক কম থাকে। ওকে, তো ওই বিক্রিয়ার গতিকে বাড়ানোর জন্য, স্পিড আপ করার জন্য আমাদেরকে কি বিভিন্ন অবস্থান্তর ধাতুকে প্রভাবক হিসেবে ব্যবহার করা লাগে। ওকে, আচ্ছা, তো আমরা আজকে দেখবো যে এই অবস্থান্তর ধাতুগুলা কিভাবে আসলে এই বিক্রিয়ার গতিকে বাড়ায়, আর এই বিক্রিয়ার গতিকে বাড়ানোর যে ধর্মটাকে কি বলা হয়? প্রভাবক ধর্ম। ওকে, প্রভাবক ধর্ম। এখন অবস্থান্তর ধাতুগুলাই কেন প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়, অন্য কোনো ধাতু নয় কেন? কারণ অবস্থান্তর ধাতুগুলোর মধ্যে কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, যার জন্য এগুলোকে কি ক্যাটালিস্ট বা প্রভাবক হিসেবে ইউজ করা হয়। ওকে, এর মধ্যে দুইটা কারণ আমরা উল্লেখ করতে পারি। একটা কারণ হচ্ছে দেখো, যে কোনো অবস্থান্তর ধাতুর ইলেকট্রন বিন্যাসে এক বা একাধিক ফাঁকা ডি অরবিটাল থাকে। কি থাকে? এক বা একাধিক ফাঁকা ডি অরবিটাল থাকে। ওকে, এটা হচ্ছে নাম্বার 1 রিজন। দুই নম্বর হচ্ছে অধিক ক্ষেত্রফল বিশিষ্ট পৃষ্ঠতল উপস্থিত থাকে। হ্যাঁ, অর্থাৎ অবস্থান্তর ধাতুগুলোর যে সারফেস এরিয়া, ওই সারফেস এরিয়া অনেক বেশি থাকে। বেসিক্যালি ওই সারফেসের উপরে অবস্থান্তর ধাতুর যে পৃষ্ঠতলটা থাকে, যে সারফেসটা থাকে, ওই সারফেসের উপরে তোমার বিক্রিয়ক অণুগুলো গিয়ে অবস্থান করে, দেন ওখানেই তোমার কি মূলত মেইন রিঅ্যাকশনটা সংঘটিত হয়। ওকে, আচ্ছা, এর জন্য মূলত দুইটা কারণ। এখন আমরা দেখব যে অবস্থান্তর ধাতুর যে প্রভাবক ক্রিয়া, এই ক্রিয়াটা দুইটা ওয়েতে সংঘটিত হয়। দেখো, একটা হচ্ছে দেখো অধিশোষণের মাধ্যমে প্রভাবক, অধিশোষণ। ওকে, অধিশোষণ। আচ্ছা, এই অধিশোষণ জিনিসটা কি? দেখো, তোমরা একটা শব্দ শুনছো শোষণ, যেমন ধরো যে টিস্যু পেপার হচ্ছে যে পানি অ্যাবজর্ব করে ফেলে, তাহলে এটা হচ্ছে আমাদের শোষণ। আর অধিশোষণ কি? যেমন মনে করো তুমি যদি এই টেবিলের উপরে কিছু মধু ঢেলে দাও, তাহলে কি হবে? মধু কিন্তু এই টেবিলের যে সারফেসটা আছে ওইটা দ্বারা পুরোপুরি শোষিত হয়ে যাবে না, আবার মধুগুলা কিন্তু টেবিলের সারফেস থেকে পুরোপুরি আলাদাও থাকবে না, মানে জাস্ট একটু হালকা তোমার সারফেসের গায়ে মধুটা কি লেগে থাকবে। ঠিক আছে, এই জাস্ট গায়ে গায়ে লেগে থাকার যে বিষয়টা, এটাকে আমাদের কি বলা হয়? অধিশোষণ। অধিশোষণের ইংরেজি হচ্ছে, দেখো, অধিশোষণের ইংরেজি হচ্ছে অ্যাবজর্পশন, ADSORPTION, এটা হচ্ছে আমাদের অধিশোষণ। অ্যাবজর্পশন বা অধিশোষণ। শোষণ মানে কি? অ্যাবজর্পশন। শোষণ মানে কি? অ্যাবজর্ব, মানে এ বি, আর এটা হচ্ছে কি এ ডি। ওকে, তুমি কিন্তু এই অধিশোষণ শব্দটা আরো একটা জায়গায় পাবা, সেটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। যদি তুমি পড়তে হবে ক্রোমাটোগ্রাফি রসায়নে, ওইখানে তুমি অধিশোষণ শব্দটা পাবে। আচ্ছা, তাহলে একটা হচ্ছে আমাদের অধিশোষণের মাধ্যমে প্রভাবন, আরেকটা হচ্ছে আমাদের অন্তর্বর্তী অস্থায়ী যৌগ সৃষ্টির মাধ্যমে প্রভাবন। তাহলে এই দুইটা পদ্ধতির মাধ্যমে তোমার অবস্থান্তর ধাতুগুলো প্রভাবক হিসেবে কাজ করে বা প্রভাবক ধর্ম প্রদর্শন করে। তো চলো আমরা প্রথমে অধিশোষণ টেকনিকটা দেখবো, তারপরে হচ্ছে আমরা অন্তর্বর্তী অস্থায়ী যৌগটা দেখবো। চলো আমরা একটু দেখে ফেলি পরের পেজে। চলো আমরা প্রথমে দেখবো অধিশোষণের মাধ্যমে প্রভাব। দেখো এখানে কি হচ্ছে, মনে করো A2 হচ্ছে যে তোমার একটা বিক্রিয়ক, A2 একটা তোমার বিক্রিয়ক, B2 হচ্ছে তোমার কি আরেকটা বিক্রিয়ক। আমি তুমি সিম্পল একটা রিঅ্যাকশন নিচ্ছি বোঝানোর জন্য, ঠিক আছে? অ্যাকচুয়ালি তো রিঅ্যাকশনগুলো এত তো সিম্পল থাকে না, ঠিক আছে? তাহলে দেখো
A2 একটা বিক্রিয়ক, B2 একটা বিক্রিয়ক, এই দুটো বিক্রিয়ক ভাই পরস্পরের সাথে বিক্রিয়া করছে এবং দেখো এখানে প্রভাবক হিসেবে কাকে ব্যবহার করছি, আয়রনকে ব্যবহার করছি, লোহাকে ব্যবহার করছি, উৎপন্ন হচ্ছে কি 2AB। তার মানে এখানে কি হয়েছে দেখো A2 এর মধ্যে কি A এবং A এর মধ্যে একটা সমযোজী বন্ধন আছে, আবার B2 এর মধ্যে B এবং B এর মধ্যে একটা সমযোজী বন্ধন আছে। তাহলে কি হবে, এই সমযোজী বন্ধনগুলো ভেঙে যাবে, এই সমযোজী বন্ধনগুলো ভেঙে যাবে, এই সমযোজী বন্ধনগুলো ভেঙে গিয়ে A আর B এর মধ্যে কি নতুন আরেকটা সমযোজী বন্ধন সৃষ্টি হবে। তো এভাবে এই বিযোগটা গঠিত হবে। আচ্ছা, এখন চলো পুরো প্রসেসটা কিভাবে ঘটে আমি তোমাদেরকে প্রথমে বুঝাই, তারপর আমি মানে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে স্টেপ বাই স্টেপ ওগুলো আমি বলে দিব। এখানে দেখো, এখানে কি হবে দেখো, স্টেপ 1টা কি দেখো, স্টেপ 1টা লিখো, স্টেপ 1 ধাপে, স্টেপ 1 স্টেপ 1টা হচ্ছে বিক্রিয়ক অণুগুলো, দেখো বিক্রিয়ক অণুগুলো বিক্রিয়ক অণুগুলো অবস্থান্তর ধাতুর পৃষ্ঠে অধিশোষিত হবে। স্টেপ 1টা কি দেখো, বিক্রিয়ক অণুগুলো অবস্থান্তর ধাতুর পৃষ্ঠে কি হবে, অধিশোষিত। আচ্ছা অধিশোষিত মানে কি দেখো, এই যে এই ছবিটা দেখো, মনে করো এটা হচ্ছে তোমার আয়রন ধাতুর হচ্ছে যে একটা পৃষ্ঠ, এই পৃষ্ঠের উপরে A2 অণুগুলো এসে কি করছে, অবস্থান গ্রহণ করছে, মানে সে আয়রনের সাথে জাস্ট হালকা টাচ করে লেগে আছে, ওকে লেগে আছে। আচ্ছা এরপরে দেখো B2 যে অণুটা আছে এটাও তোমার এই আয়রনের পৃষ্ঠে কি হালকা টাচ অবস্থায় লেগে আছে, মানে অধিশোষিত হয়েছে, এই জন্য আমরা স্টেপ 1। আচ্ছা এরপরে দেখো স্টেপ 2 তে কি হবে, স্টেপ 2 তে কি হবে, স্টেপ 2 হচ্ছে বিক্রিয়ক অণুগুলোর মধ্যকার সমযোজী বন্ধন দুর্বল হয়ে পড়ে এবং কম সক্রিয় শক্তি বিশিষ্ট জটিল যৌগ তৈরি হয়। আচ্ছা তাহলে কি হলো, যখন তোমার বিক্রিয়ক অণুগুলো অবস্থান্তর ধাতুর পৃষ্ঠে এসে অধিশোষিত হলো, এতে করে কি হলো, বিক্রিয়ক অণুগুলোর মধ্যকার যে সমযোজী বন্ধনগুলো আছে এই সমযোজী বন্ধনগুলো আস্তে আস্তে দুর্বল হওয়া শুরু করলো। ওকে, মানে সমযোজী বন্ধনগুলো আস্তে আস্তে ভাঙা শুরু হয়ে গেছে। ওকে, তো এই জিনিসটা আমি কিভাবে দেখাইছি, দেখো কিভাবে দেখাইছি, এটা বুঝাচ্ছি ঠিক আছে। এই যে দেখো এখানে তোমার কি হচ্ছে দেখো, সেকেন্ড ছবিটাতে A এবং A এর মাঝে ডটেড লাইন দিছি, মানে কি A আর A এর মাঝখানে যে সমযোজী বন্ধনটা আছে এটা এখন দুর্বল হওয়া স্টার্ট হচ্ছে, B এবং B এর মাঝে যে সমযোজী বন্ধনটা আছে সেটাও কি দুর্বল হওয়া শুরু হয়েছে, আর A এবং B এর মাঝে একটা নতুন করে সমযোজী বন্ধন কি সৃষ্টি হওয়া
শুরু হয়ে গেছে। আবার এখানেও দেখো এ এবং বি এর মাঝে নতুন একটা সমযোজী বন্ধন সৃষ্টি হওয়া স্টার্ট হয়েছে, মানে এ এ বি বি বন্ধনগুলো ব্রেক হওয়া স্টার্ট হয়েছে, এ বি বন্ধনগুলো কি সৃষ্টি হওয়া স্টার্ট হয়েছে। এটা হচ্ছে আমাদের স্টেপ 2। ওকে, আচ্ছা এখন তুমি বলতে পারো এটা আবার কি লিখলে যে কম সক্রিয় শক্তি বিশিষ্ট, এটা আবার কি জিনিস, একটা নতুন ওয়ার্ড তোমার জন্য। হ্যাঁ, সক্রিয় শক্তির ইংরেজি হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। কি এনার্জি? অ্যাক্টিভেশন এনার্জি। আচ্ছা লেটস সে মনে করো হচ্ছে যে তোমাকে আজকে একটা ফুটবল ম্যাচ খেলতে হবে, তাহলে তুমি কি মনে করো খালি পেটে ম্যাচ খেলতে চলে যাবা? তুমি যদি খালি পেটে ফুটবল ম্যাচ খেলতে চলে যাও তাহলে কি হবে, 5 মিনিট পরেই তোমার কিন্তু এনার্জি তোমার সব শেষ, তুমি ড্রেন আউট মানে তুমি ড্রেন আউট হয়ে যাবে, মাঠ থেকে বের হয়ে যাবে। তাহলে অবশ্যই তুমি কি প্রথমে ভরপেট খাবার দাবার খাবা, ভালো করে ভাত টাত খাবা বা এনার্জি ড্রিঙ্কস খাবা, কলা খাবা, ফল খাবা, তাহলে তুমি শক্তি পাও ম্যাচ খেলার জন্য, ঠিক আছে না? তোমার এনার্জি দরকার, তাহলে তুমি এনার্জি গেইন করে তারপরে তুমি কি মাঠে নামবা, তারপরে তুমি খেলতে পারো অনেকক্ষণ। ওকে, আচ্ছা এই যে বিক্রিয় কণাগুলো বিক্রিয়া করবে, বিক্রিয় কণাগুলো খালি রেখে দিলেই বিক্রিয়া করবে না। তুমি ধরো কিছু বিক্রিয়ক নিয়ে আসলে, আরো কিছু বিক্রিয়ক নিয়ে আসলে, একটা জায়গায় রেখে দিলা, কোনো বিক্রিয়া হবে না সেখানে। অর্থাৎ বিক্রিয়ায় পার্টিসিপেট করার জন্য বিক্রিয় কণাগুলোর একটা মিনিমাম এনার্জি লাগে। কি লাগে? একটা মিনিমাম এনার্জি রিকোয়ারমেন্ট আছে, ওই এনার্জি না পাইলে বিক্রিয়া স্টার্ট হবে না। তাহলে বিক্রিয়ায় পার্টিসিপেট করার জন্য বিক্রিয় কণাগুলোর যে এনার্জিটা লাগে ওই এনার্জিটাকে আমরা বলে থাকি অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয় শক্তি। সক্রিয় শক্তি, তাহলে দেখো সক্রিয় শক্তি যত বেশি হবে, চিন্তা করে দেখো সক্রিয় শক্তি যত বেশি হবে তার মানে কি বিক্রিয়ায় পার্টিসিপেট করার জন্য শক্তি লাগবে বেশি, তাহলে সহজেই বিক্রিয়কগুলো পার্টিসিপেট করতে পারবে না, বিক্রিয়ার হার কমে যাবে। কিন্তু যদি সক্রিয় শক্তি কম হয় তাহলে বিক্রিয় কণাগুলো তাড়াতাড়ি ওই পরিমাণ শক্তি অর্জন করে ফেলতে পারবে এবং তাড়াতাড়ি বিক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে এবং বিক্রিয়ার হার কি হবে, বেড়ে যাবে। বুঝতে পারছি না কথা? তার মানে এই যখন যখন A2 আর B2 সম্পূর্ণ আলাদা ছিল, সেপারেট ছিল, মানে কোনো কিছু সারফেসে তারা ছিল না, তখন তোমার সক্রিয় শক্তি ছিল বেশি। যেই A2 আর B2 গুলা আয়রনের সারফেসে গিয়ে জায়গা নিল, কথাটা বুঝতে পারছো কিনা, তখন এই ওভারঅল যে জটিল যৌগটা এখানে তৈরি হলো, মানে এ আর এর মধ্যকার বন্ধনগুলো ভাঙতেছে, বি আর বি এর মধ্যকার বন্ধনগুলো ভাঙতেছে, এ আর বি এর মধ্যকার নতুন বন্ধন তৈরি হচ্ছে, তাহলে এতে করে ওভারঅল স্ট্রাকচারটার যে সক্রিয় শক্তি সেটা কিন্তু কমে গেছে। কথাটা বুঝতে পারছো? ওভারঅল স্ট্রাকচারটার সক্রিয় শক্তি কমে গেছে, যার জন্য এই স্ট্রাকচারটা এখন সহজেই কি করতে পারবে, বিক্রিয়াতে পার্টিসিপেট করতে পারবে। কথাটা বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো কি হবে, দেখো স্টেপ 3 তে, স্টেপ তো আমরা বুঝলাম, স্টেপ 3 তে কি হবে, স্টেপ 3 তে হবে কম সক্রিয় শক্তি বিশিষ্ট 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 জটিল যৌগ বিয়োজিত হয়ে উৎপাদ কোণ সৃষ্টি করে। ওকে, এবার কি দেখো, এবার এই যে তোমার এখানে তোমার জটিল যৌগটা সৃষ্টি হলো, ঠিক বলে ফেলো ওয়াইসা। দেখো এই যে তোমার কম সক্রিয় শক্তি বিশিষ্ট যে জটিল যে অণুটা আমরা পাইলাম বা জটিল যে যৌগটা পাইলাম, দেখো এটা এখন কি হলো, এইটা এখন দেখো এই যে এইটা এখন এই মাঝখান থেকে ব্রেক হয়ে যাবে, দেখো এই মাঝখান থেকে ব্রেক হয়ে গেল।
বন্ধনটা পুরোপুরি ভেঙে যাবে, বি এবং বি এর মধ্যকার বন্ধন পুরোপুরি ভেঙে যাবে, আর এ আর বি এর মধ্যকার যে নতুন বন্ধনটা আছে সেটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। তাহলে এবি একটা অণু তৈরি হবে, এবি কি আরেকটা অণু তৈরি হবে, বাট অণুগুলো কিন্তু এখনো আয়নের সারফেসে লেগেই আছে, এই জন্য আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাইছি। ওকে, আচ্ছা তাহলে চলো স্টেপ 3 গেল, এবার চলো স্টেপ 4। স্টেপ 4 এ কি হবে? স্টেপ 4 এ কি হবে দেখো, স্টেপ 4 হচ্ছে উৎপাদ অণুগুলো অবস্থান্তর ধাতুর পৃষ্ঠতল হতে আলাদা হয়ে যাবে। এই উৎপাদনগুলো অবস্থান্তর ধাতুর পৃষ্ঠতল থেকে আলাদা হয়ে যাবে। এর জন্য স্টেপ এবার কি হবে, এই যে দেখো এবার ফাইনাল স্টেপে যেটা হবে, এটা হচ্ছে আমাদের আয়নের পৃষ্ঠ, এখানে থেকে তোমার এবি আলাদা হয়ে যাবে আর এখানে এবি আলাদা হয়ে যাবে। এখানে আগে থেকে বিয়োজিত কেন হলো কোনটা? যে স্টেপ 3 তে এই যে তোমার এই বন্ধনগুলো ভেঙে গেছে, এই যে এই বন্ধনগুলো ভেঙে গেছে, আবার যুক্ত কেন হলো? কোনটা? সবগুলো বন্ধনই তো বলতে গেলে বিয়োজিত অবস্থায় আছে, তাহলে এটা যুক্ত হলো কেন? ধরো মনে করো যে যদি এইটা ভেঙে যায় তাহলে আর বিক্রিয়া করে লাভ ছিল ওটা তো আগে ছিল না, মানে সবগুলাই তো কম শক্তি সম্পন্ন হবে না। ওভারঅল জিনিসটা কি, যখন তোমার বিক্রিয়ক থেকে যখন তুমি উৎপাদে যাবে ওভারঅল সিস্টেমের এনার্জি কমে যাবে, যাতে করে প্রোডাক্টের দিকে যাওয়াটা ফেভারেবল হয়। এই জন্য আমি কি লিখছি, এই যে কম সক্রিয় শক্তি বিশিষ্ট, মানে প্রোডাক্টের দিকে গেলে ওভারঅল তোমার অ্যাক্টিভেশন এনার্জি কি কমে যায়, এই জন্য প্রোডাক্টের দিকে যাওয়াটা অধিক ফিজিবল বা অধিক ফেভারেবল। আচ্ছা বুঝা গেল ভাইয়া কিভাবে হয় অধিশোষণের মধ্যে প্রবণ, এই সুন্দর করে এই যে চারটা স্টেপ লিখে দিবা, চারে চার, ঠিক আছে? আসবে কিন্তু 25 ব্যাচে কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে এবং এই কোশ্চেনটা আসছে। কোন বোর্ডের জন্য আমি দেখলাম এই প্রভাবন ক্রিয়াটা আসছে, রাজশাহী বোর্ডের জন্য কোথায় ইয়া তো কালকে বললো ইয়া কলেজে পরীক্ষা আসছে, চিটাগাং কলেজে আসছে এই মিডটা পরীক্ষা। হ্যাঁ প্রভাবন ভাই তুমি তো পরীক্ষায় যাও নাকি? কোশ্চেনটা দেখি প্রশ্ন একবার একটা কথা, ঠিক আছে কিছু দেখতেছ না, কোশ্চেনটা কালকে কালেক্ট করে সলভ করে দিয়েছি বাসায় আছে যে মানে কোশ্চেন দিয়েছে পাইছি আমি সব সাবজেক্টের কোশ্চেন সলভ করো, ম্যাথ ফিজিক্স সব সলভ করো। আচ্ছা তাহলে এটা ক্লিয়ার, অধিশোষণের মাধ্যমে প্রভাবন ক্লিয়ার, ঠিক আছে? নেক্সট আসো আমাদের নেক্সট হচ্ছে আমাদের অন্তর্বর্তী, দেখো নেক্সট হচ্ছে আমাদের এটা অন্তর্বর্তী অস্থায়ী যৌগ সৃষ্টির মাধ্যমে প্রভাবন, এটা কিভাবে হয়? আচ্ছা আগে তোমাদের আমি অধিশোষণের মাধ্যমে প্রভাবনের কিছু एग्जांपल দিচ্ছি, যেগুলো তোমরা আগেও দেখছো, তোমরা এই রিঅ্যাকশনটা দেখছো না, যে তোমার নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে কি বানায়, অ্যামোনিয়া বানায়, যেখানে আয়রনকে প্রভাবক হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে না এই রিঅ্যাকশনটা? তারপর তোমরা দেখছো না যে বিভিন্ন অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে, যেমন ধরো C2H4, এগুলোর সাথে হাইড্রোজেনের সংযোজন, তোমার এখানে নিকেল প্রভাবক ইউজ হয়, নিকেল কি উৎপন্ন হয়, সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন। এই যে আমরা প্রভাবক ইউজ করি আয়রন মেটাতে, এই রিঅ্যাকশনগুলো মূলত কিভাবে হয়ে থাকে, অধিশোষণের মাধ্যমে এই প্রভাবক ক্রিয়াটা কি সম্পন্ন হয়, ঠিক আছে? আচ্ছা চলো এবার আমরা দেখব অন্তর্বর্তী অস্থায়ী যৌগ সৃষ্টির মাধ্যমে প্রভাবক।
এটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে তোমরা স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন দেখছো না? স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন দেখি না এটা কোর্স আচ্ছা, সমস্যা নেই। স্পর্শ পদ্ধতিতে H2SO4 উৎপাদনের সময় ওকে, এখানে তোমার কোন রিঅ্যাকশন হতো মনে আছে? কোন রিঅ্যাকশনটা হতো? এই রিঅ্যাকশন হতো না, SO2 সালফার ডাইঅক্সাইড প্লাস হাফ অক্সিজেন, কি উৎপন্ন হইতো এখানে বলো? কি উৎপন্ন হইতো? সালফার ট্রাইঅক্সাইড। বলতে পারবে এখানে প্রভাব হিসেবে কি ইউজ হতো? মনে আছে? V2, ভেরি গুড। ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, ঠিক আছে? V2O5, হ্যাঁ, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। ওকে, আচ্ছা, তো চলো এই প্রভাবন ক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়। এখানে স্টেপ মাত্র দুইটা, স্টেপ মাত্র দুইটা, স্টেপ মাত্র দুইটা, স্টেপ মাত্র দুইটা। দেখো স্টেপ 1 এ কি হয় এখানে? স্টেপ 1 এখানে কি হয়? এই SO2, দেখো এই SO2 প্রথমে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের সাথে রিঅ্যাক্ট করবে। হ্যাঁ, রিঅ্যাক্ট করে তৈরি করে SO3 প্লাস V2O4, V2 কি O4, জাস্ট এখান থেকে একটা অক্সিজেন শিফট হয়ে এখানে চলে আসবে। SO3 ওটা, হ্যাঁ আসতেছি। তাহলে আমরা পেলাম V2 কি O4, হ্যাঁ V2O4 পেলাম। এই যে V2O4টা পেলাম না, এটা হচ্ছে তোমার কি অন্তর্বর্তী অস্থায়ী যৌগ। এটা হচ্ছে অন্তর্বর্তী অস্থায়ী যৌগ। এবার আসো স্টেপ 2। স্টেপ 2, স্টেপ 2 তে কি হবে দেখো, স্টেপ 2 তে এই B2O4 যেটা তুমি পাইলা, এইটা হাফ অণু অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে আবার V2O5 বানায় ফেলবে, V2O5 বানায় ফেলবে। স্টেপ 2টা। এখন তুমি এই দুইটা স্টেপ যোগ করে দাও, দুইটা স্টেপ যোগ করে দাও, তাহলে V2O4 হচ্ছে যে বামেও আছে, V2O4 আবার ডানেও আছে, মানে কাটাকাটি যাবে। V2O5 দেখো ডানেও আছে, আবার V2O5 বামেও আছে, কাটাকাটি যাবে। তো কাটাকাটি গিয়ে তুমি দেখো আবার উপরের রিঅ্যাকশনটা পেয়ে গেছো। তাহলে প্রশ্ন করতে পারো যে ভাইয়া তাহলে এক স্টেপে যদি করা যায় তাহলে দুইটা স্টেপ করে লাভ কি হলো? অ্যাকচুয়ালি জিনিসগুলো এতটা সিম্পল না। সিঙ্গেল স্টেপে এখানে রিঅ্যাকশন ঘটানো খুবই টাফ, মানে ওভারঅল পুরা রিঅ্যাকশন সিস্টেমের যে অ্যাক্টিভেশন এনার্জি এটা অনেক বেশি, যার জন্য সহজে বিক্রিয়া হইতে চায় না। যখন ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড ব্যবহার করা হয় ওভারঅল রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি কি কমে যায়, ফলে বিক্রিয়াটা কি দ্রুত গতিতে সংঘটিত হয়। কারণ দেখো এইভাবে কিন্তু H2SO4 কোথায় প্রোডাকশন করব আমি? ইন্ডাস্ট্রিতে করব না। এখন ভাই ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন করার সময় অবশ্যই তোমার অল্প সময়ে অনেক বেশি পরিমাণ প্রোডাকশন ঘটাইতে হবে, কারণ নাহলে কিন্তু তোমার প্রোডাকশন কস্ট অনেক বেড়ে যাবে। এই জন্য তোমাকে প্রভাবকের সহায়তা নিতেই হবে, কিছু করার নেই। তুমি কি জানো যে এই যে প্রভাবকগুলো ইউজ করে এটার জন্য পুরো আলাদা একটা কেমিস্ট্রির একটা ব্রাঞ্চ আছে, শুধু এই প্রভাবক নিয়ে পড়াশোনা, এটাকে বলে সারফেস কেমিস্ট্রি। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ায়। হ্যাঁ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ে। তবে সারফেস কেমিস্ট্রি থেকে তোমাদের সিলেবাসে তেমন কিছু নাই, জাস্ট খালি এই প্রভাবক ক্রিয়াটা হচ্ছে যে সারফেস কেমিস্ট্রির পার্ট। আর ছোট্ট পঞ্চম অধ্যায়ে কিছু পড়াশোনা আছে কলয়েড রিলেটেড,
ওগুলা সারফেস কেমিস্ট্রি পার্ট। এই যে তোমরা দেখো না যে সাবান ডিটারজেন্ট এগুলো কাজ করে, এগুলো কি সব সারফেস কেমিস্ট্রি। তাই সংকর ধাতুর কি করে আছে? সংকর ধাতু সেম। সংকর ধাতু যদিও আসলে ওগুলার তেমন কোনো ইউজ নাই, কারণ সংকর ধাতুতে আসলে তো মাল্টিপল ধাতুর ক্যারেক্টারিস্টিক্স থাকে। ওকে, সংকর ধাতুর ব্যবহার আজকাল তেমন একটা নাই। আচ্ছা, এবার দেখো তুমি যোগ করে দাও, এটা রিঅ্যাকশন যোগ করে কি পাচ্ছ, SO2 প্লাস দেখো প্লাস হাফ O2 SO2 প্লাস হাফ O2 এখানে কি পাচ্ছে SO3। ওকে, আমরা মেইন রিঅ্যাকশনটা পেয়ে গেলাম। ওকে, এই যে এইটা হচ্ছে আমাদের অন্তর্বর্তী অস্থায়ী যৌগ গঠনের মাধ্যমে প্রমাণ। তাহলে এক্সামে যদি আসে যে উদ্দীপকের অবস্থান্তর ধাতুটি প্রভাবন ধর্ম দেখায়, বিশ্লেষণ করো, লিখতে পারবে না? ঠিক আছে, এটা লিখে আসলে হয়েছে। ওকে, তাহলে পারা যাবে এটা। তাহলে মোটামুটি আমরা দেখো, তাহলে মোটামুটি আমরা অবস্থান্তর ধাতুর সবগুলো ধর্মই পড়ছি। কি কি দেখো, আমরা কি কি ধর্ম পড়ছি? অবস্থান্তর ধাতুগুলো উচ্চ গলনাঙ্ক এবং বৈশিষ্ট্য, এটা আমরা বললাম। তারপর আমরা অবস্থান্তর ধাতুর চৌম্বক ধর্ম পড়লাম। তারপর আমরা অবস্থান্তর ধাতুর পরিবর্তনশীল জারণ অবস্থা শিখলাম। তারপর আমরা অবস্থান্তর ধাতুর জটিল যৌগ গঠন পড়লাম। তারপর আমরা অবস্থান্তর ধাতুর রঙিন যৌগ গঠন পড়লাম। তারপর আমরা কি বললাম? অবস্থান্তর ধাতুর প্রভাবন ধর্ম। ওকে, জাস্ট একটা টপিক আমাদের এখান থেকে বাকি আছে, সেটা হচ্ছে তোমাদের জটিল যৌগের নামকরণ। কি বাকি আছে? জটিল যৌগের নামকরণ। এইটা বললে আমাদের ডিপ্লোমা কেমিস্ট্রি শেষ। ঠিক আছে, আচ্ছা এখন ব্যাপারটা দেখো তো, আমরা একটু সময় বাঁচানোর জন্য তোমাদের হচ্ছে যে কিছু ক্লাস রেকর্ড করতে হবে। ঠিক আছে, সো কোন কোন ক্লাসগুলো তুমি রেকর্ড করবে আমি তোমাদের একটু বলে দিই, ইউটিউব থেকে বলে দিচ্ছি।